মাই ডিয়ার স্টুডেন্ট, গতদিন আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্বন্ধে প্রথম ভিডিওটা করেছিলাম। আর সেখানে যে বিষয়গুলো যুক্ত করা হয়েছিল সেগুলো আশা করি তোমাদের সেই আলোচনা থেকে তোমাদের নিশ্চয়ই কাজে লেগেছে। এরপর আমি আজকের এই চ্যাপ্টারের তড়িৎ প্রবাহের তাপীয় ফল এই চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিওটা নিয়ে আসছি। আজকে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনবে। এগুলো প্র্যাকটিক্যাল ইউজের সাথে আমাদের বারবার যুক্ত হয়। তো চলো আজকে প্রথম কোশ্চেনটা দেখা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে ফিউজ তার কি, ইলেকট্রিক ফিউজের কার্যনীতি কী। এটা হচ্ছে প্রথম কোশ্চেন আজকের দিনে। ফিউজ তার কি, এর উত্তরে বলা যায় ফিউজ তার হচ্ছে ইলেকট্রিক ফিউজ হলো এক রকমের তার যেটা টিন এবং সীসার সংকর ধাতু দিয়ে তৈরি। সংকর ধাতু মানে দুই রকমের ধাতু মিশিয়ে একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়। আমরা চারপাশে নিত্য নৈমিত্তিক কাজে আমরা নানা রকমের সংকর ধাতু ব্যবহার করি, সেরকম একটা সংকর ধাতু হচ্ছে ফিউজ তার। এটা টিন এবং সীসার সংকর ধাতু। টিনের পরিমাণ 25% আর সীসা হচ্ছে 75%, অর্থাৎ টিন 1 ভাগ এবং 3 ভাগ হচ্ছে সীসা। এই নিয়ে একটা কম গলনাঙ্ক বিশিষ্ট তার বানানো হয়, যে তালের চীনামাটির একটা পাত্র বা প্লাস্টিকের হোল্ডারের মধ্যে লাগানো থাকে। এটাই হচ্ছে ফিউজ তার। এবার ফিউজ তারটা ফিউজ হিসাবে আমরা ব্যবহার করি কখন না, ইলেকট্রিক ফিউজকে বৈদ্যুতিক লাইনের লাইভ তারের সাথে, অর্থাৎ লাল কালির যে লাইভ তার আমাদের প্রত্যেকটা বাড়িতেই আছে, দেখবা মেন সুইচের বা মিটারের কাছে ফিউজ তার আছে। এখন তো এমসিবি ব্যবহার করা হয়, যা হোক ফিউজ তার একটা লাইভ তারে থাকে। ফিউজ তার একটি নির্দিষ্ট মানের বেশি যদি কারেন্ট পরিবহন করে, সেক্ষেত্রে ফিউজ তার একটা নির্দিষ্ট সীমার পর তার থেকে যদি বেশি কারেন্ট পরিবহন করে তাহলে সেটা উত্তপ্ত হয়ে গলে যায় এবং লাইভ তারটাকে বিচ্ছিন্ন করে দেয়। আর এই বিচ্ছিন্ন করার কারণ, বিচ্ছিন্ন করলে লাভ কি? লাভ হচ্ছে হঠাৎ কোনো কারণে যদি শর্ট সার্কিট হয় বা অন্য কোনো কারণে যদি আমাদের বাড়িতে বেশি পরিমাণ যদি কারেন্ট পরিবাহিত হয়, সেক্ষেত্রে কারেন্ট বেশি পরিমাণে আসলে আমাদের যে সব বাড়িতে যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো আছে দামি দামি, এসি, রেফ্রিজারেটর, টিভি, ল্যাপটপ, এই সব লাইভ তারের সাথে যুক্ত থাকলে কি হয়, ফিউজ তার যদি না থাকে তাহলে কিন্তু সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফিউজ তার থাকলে কি হয়, অতিরিক্ত কারেন্ট আসলে বর্তনীটা বিচ্ছিন্ন হয়, ফলে এই সব যন্ত্রপাতি, দামি যন্ত্রপাতিগুলো দুর্ঘটনার হাত থেকে বাঁচে। তাছাড়া বাড়িতে শর্ট সার্কিট হয়ে যাতে আগুন না লেগে যায়, তার জন্য ফিউজ তার কিন্তু দারুণভাবে কাজ করে। ঠিক আছে, এই হচ্ছে ফিউজ তার কী, তার উত্তর দেওয়া হলো। ফিউজ তারের ব্যবহার সেটাও বলা হলো। ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক 14 সালে এসছে, এর আগেও বেশ কয়েকবার এসছে, তোমরা ভালো করে একটু দেখে নিও। ঠিক আছে, নেক্সট আমরা আলোচনা করব ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য। ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য আলোচনা করব। এক্ষেত্রে দেখো, ফিউজ তার এমনই তার একটা সংকর ধাতু দিয়ে তৈরি। সেই সংকর ধাতুর মধ্যে কি থাকে, টিন থাকে এবং সীসা থাকে। টিন থাকে 25%, সীসা থাকে 75%। এই নিয়ে সংকর ধাতু তৈরি করা হয়, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, ফিউজ তারের রোধ উচ্চ, ফলে উপাদানের গলনাঙ্ক খুব কম হয়। উচ্চ রোধ এবং উপাদানের গলনাঙ্ক কম হয় বলে বর্তনীতে অতিরিক্ত তড়িৎ প্রবাহ হলে বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়। এটাই হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে,
নেক্সট প্রশ্ন, 10A ফিউজ তার বলতে কী বোঝো, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কী বোঝো। 10 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে বোঝায় ওই ফিউজ তারের তড়িৎ প্রবাহ মাত্রা সর্বাধিক 10 অ্যাম্পিয়ার হতে পারে। 10 অ্যাম্পিয়ারের থেকে যদি বেশি হয় তড়িৎ প্রবাহ, তাহলে বর্তনীটা উত্তপ্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। এর ফলে তড়িৎ বর্তনী প্রবাহ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ফিউজ তারের মধ্য দিয়ে সর্বাধিক 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হতে পারে। ওই জন্য এই ফিউজ তারের নাম হচ্ছে 10A ফিউজ তার। ওকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, যন্ত্রের তড়িৎ ক্ষমতা কাকে বলে, একটি কী রূপে পরিমাপ করা হয়। যন্ত্রের তড়িৎ ক্ষমতা কী এবং একে কী রূপে পরিমাপ আমরা করব, ঠিক আছে, এটাই হচ্ছে নেক্সট প্রশ্ন। দেখো, কোনো তড়িৎতার চালিত যন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে বলা হয় সেই যন্ত্রের তড়িৎ ক্ষমতা, ঠিক আছে। আবারও বলি, কোনো তড়িৎ চালিত যন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক তড়িৎ ব্যয়ের হারকে বলা হয় তড়িৎ ক্ষমতা, অর্থাৎ একক সময়ে কোনো বৈদ্যুতিক যন্ত্র কতটা তড়িৎ শক্তি কাজে লাগাচ্ছে সেটাকে বলা হয় তড়িৎ ক্ষমতা, ঠিক আছে। এবার এর পরিমাপ, রাশিমালাকে কিভাবে পরিমাপ করব সেই হিসাবটা আমরা এবার করব, ঠিক আছে। চলো, ধরো কোনো তড়িৎ চালিত যন্ত্র টি সময় ধরে আই তড়িৎ প্রবাহ মাত্রা পাঠালে টি সময় ধরে কোনো যন্ত্রতে আই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা পাঠালে আই পরিমাণ প্রবাহ মাত্রা পাঠালে টি সময় ধরে আই প্রবাহ মাত্রা পাঠালে তড়িৎ প্রবাহ পাঠালে তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি যদি ডাব্লিউ হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি। এই হচ্ছে আমাদের সূত্র, যেখানে ভি হচ্ছে তড়িৎ যন্ত্রের দুই প্রান্তের বিভব প্রভেদ, ভি হচ্ছে ভোল্টেজ বা বিভব প্রভেদ, বিভব প্রভেদ অর্থাৎ যত ভোল্টেজের কারেন্ট দিচ্ছি সেটা। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা পেলাম ভিআইটি, ঠিক আছে। এইবার আমরা জানি তড়িৎ ক্ষমতা মানে হচ্ছে একক সময়ে কাজ করার হার। তাহলে তড়িৎ ক্ষমতা এটাকে আমরা পি অক্ষর দিয়ে প্রকাশ করি। তড়িৎ ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ঠিক আছে। এবার ডাব্লিউর মানটা যদি আমরা বসিয়ে দিই ওপর থেকে ভিআইটি, তাহলে ভিআইটি বসালাম, আর নিচে কি আছে, নিচে আছে একটা টি, তাহলে টি এবং টি ক্যান্সেল আউট হয়ে কি হলো ভিআই, অর্থাৎ পি ইকুয়াল টু ভিআই। তড়িৎ ক্ষমতা পি ইকুয়াল টু বিভব প্রভেদ ইন্টু প্রবাহ মাত্রা। তাহলে আমরা কি দেখলাম, তড়িৎ ক্ষমতা পি ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু প্রবাহ মাত্রা, ভি ইন্টু আই, আই মানে প্রবাহ মাত্রা। তাহলে পি ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু প্রবাহ মাত্রা, ঠিক আছে। আবার আমরা জানি ভি ইকুয়াল টু আইআর, ঠিক আছে। ওহমের সূত্র থেকে ভি ইকুয়াল টু আইআর, এটা আমরা জানি। এইবার এখান থেকে ভি এর মানটা যদি উপরের সমীকরণে আমরা বসিয়ে দিই, তাহলে পি ইকুয়াল টু ভি এর মানটা বসাচ্ছি, তাহলে আই আর ইন্টু আই। তাহলে কি হচ্ছে, আই আর আই গুণ করলে আই স্কোয়ার ইন্টু আর। তাহলে দেখো তড়িৎ ক্ষমতা কিন্তু পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটা আর একটা সূত্র, ঠিক আছে। তাহলে পি তড়িৎ ক্ষমতা ভি ইন্টু আই, এটা একটা সূত্র। তড়িৎ ক্ষমতা পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটা আর একটা সূত্র। আবার আমরা জানি কি জানি, এই যে এখান থেকে আই ইকুয়াল টু ভি বাই আর, আই ইকুয়াল টু ভি বাই আর, এটাও আমরা জানি।
এই মানটা আমরা কোথায় বসাবো? এই যে উপরের সূত্রে বসাচ্ছে, এই যে এখানে। তাহলে আয়ের মানটা এখানে যদি বসাই তাহলে পি ইকুয়াল টু ভি বাই আর, তার আবার হোল স্কোয়ার ইন্টু আর, ঠিক আছে? তাহলে ভি স্কোয়ার বাই আর এর স্কোয়ার ইন্টু আর, একটা আর ক্যান্সেল হয়ে গেলে তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই আর। তাহলে এটাও কিন্তু তড়িৎ ক্ষমতার আর একটা সূত্র, ঠিক আছে? তাহলে কি হলো? তাহলে আমরা পেলাম তড়িৎ ক্ষমতার আর একটা সূত্র ভি স্কোয়ার বাই আর। তাহলে কটা সূত্র পেলাম? তিনটা সূত্র। একটা হচ্ছে পি, তড়িৎ ক্ষমতা পি ইকুয়াল টু ভি ইন্টু আই, বিভব প্রভেদ ইন্টু প্রবাহ মাত্রা। আর একটা সূত্র পেলাম পি ইকুয়াল টু আই স্কোয়ার ভি, ঠিক আছে? আর একটা পেলাম পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এই 1 2 3 এই তিনটাই সূত্র। তাহলে তড়িৎ প্রবাহের ক্ষমতার তিনটা সূত্রকে যদি আমরা একসাথে লিখি তাহলে পি ইকুয়াল টু আমরা পেলাম, তিনটা সূত্র যদি একসাথে লিখি তাহলে এটা হচ্ছে ভি আই, তাছাড়া এইটা পেলাম আই স্কোয়ার আর, তাছাড়া পেলাম এইটা ভি স্কোয়ার বাই আর। তাহলে কটা সূত্র? পি ইকুয়াল টু 1 2 3, তিনটা সূত্র। এইভাবে আমরা তড়িৎ ক্ষমতা মাপতে পারি, ঠিক আছে? নেক্সট আমরা আলোচনা করব তড়িৎ ক্ষমতার একক। তো দেখো, তড়িৎ ক্ষমতার একককে আমরা ওয়াটে মাপি। তাহলে তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ঠিক আছে? ওয়াট, একে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট, বোঝা গেল? 1 ওয়াট বলতে আমরা কি বুঝবো? কোনো তড়িৎ চালিত যন্ত্র 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গেলে যন্ত্রটিতে যে হারে তড়িৎ শক্তি ব্যবহৃত হয় তাকে বলা হয় 1 ওয়াট, ঠিক আছে? সংজ্ঞাটা এই যে এখান থেকে দেওয়া হলো। তাহলে 1 ওয়াট কি? 1 ওয়াট মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা মধ্যে কোনো যন্ত্রকে 1 ভোল্টেজের মধ্যে যদি প্রয়োগ করি তাহলে যন্ত্রটি যে হারে তড়িৎ শক্তি ব্যয় করবে তাকে বলা হয় 1 ওয়াট। এসআই পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ডাব্লিউ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, কিলোওয়াট ঘন্টা বা বিওটি একক মানে বোর্ড অফ ট্রেড ইউনিট কাকে বলে? এটি কোন ভৌত রাশির একক? তাহলে আমরা নেক্সট আলোচনা করছি যে কিলোওয়াট ঘন্টা, যাকে আমরা বোর্ড অফ ট্রেড ইউনিট বিওটি বলছি, সেটা কাকে বলা হয় এবং সেটাকে আমরা কিভাবে মাপছি বা এর সংজ্ঞাটাই কি, ঠিক আছে? এটা আমরা আলোচনা করছি। দেখো, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎচালিত যন্ত্র 1 ঘন্টা যদি চলে, আবারও বলি 1 কিলোওয়াট, দেখো ওয়াট সেটা 1000 দিয়ে গুণ করলে 1 কিলোওয়াট হবে, ঠিক আছে? তাহলে একটু আগে আলোচনা করলাম ওয়াট কি, তাহলে ওয়াটের 1000 গুণকে বলা হয় কিলোওয়াট। তো যা হোক, বিওটি কাকে বলা হচ্ছে? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চালনা করা হয় তাহলে যে তড়িৎ শক্তি ব্যয় হয় সেই তড়িৎ শক্তিকেই আমরা বলবো 1 কিলোওয়াট ঘন্টা বা বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট একক। এই কিলোওয়াট ঘন্টা বা বিওটি হলো তড়িৎ শক্তির ব্যবহারিক একক, ঠিক আছে? আমরা যে কারেন্ট ব্যবহার করি, বৈদ্যুতিক যে কারেন্টের যে আমাদের একক বোর্ড অফ ট্রেড ইউনিটে মাপা হয়, যেটাকে আমরা ইউনিট বলি। আমাদের বাড়িতে কারেন্ট যে ব্যয় হয় সেটাকে আমরা ইউনিট মেপে কিন্তু আমরা দিই, এটাই বিওটি। প্রত্যেকটা মিটারে আমরা যেটা মাপি বৈদ্যুতিক মিটারে সেটা হচ্ছে বিওটি মাপি, ঠিক আছে? বোর্ড অফ ট্রেড ইউনিট, বুঝতে পেরেছ? তাহলে বোর্ড অফ ট্রেড ইউনিট কাকে বলে বোঝা গেছে। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চলে তাহলে যে কারেন্ট ব্যয়িত হয় তাকে বলা হয় বিওটি বা 1 কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, কোনো বৈদ্যুতিক বাতির গায়ে যে লেখাটা থাকে
যে 220 ভি 100 ডাব্লিউ, 220 ভি 100 ডাব্লিউ লেখার অর্থ কী? কোনো বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 100 ডাব্লিউ অর্থাৎ ওয়াট কথাটার অর্থ কী সেটাই আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। তাহলে বাতির গায়ে 220 ভোল্ট লেখার অর্থটা হচ্ছে ওই বাতিটার 220 ভোল্ট বিভব প্রভেদযুক্ত লাইনের সাথে যুক্ত করলে বাতিটি সর্বোচ্চ আলো দেবে। 220 ভোল্টের বেশি ভোল্টে যদি যুক্ত করা হয় সেক্ষেত্রে কিন্তু বাতিটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তাহলে 220 ভি লেখার অর্থ হচ্ছে বাতিরটি 220 ভোল্ট বৈদ্যুতিক সাপ্লাইয়ের মধ্যে যুক্ত করলে সেটা সর্বোচ্চ আলো দেবে। এবং 100 ডাব্লিউ কথার অর্থ কী? 100 ডাব্লিউ কথার অর্থ এই সময়ে বাতিটি 1 সেকেন্ডে 100 জুল কাজ করবে। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে 100 জুল কাজ করবে, অর্থাৎ এই বাতিটার পাওয়ার হচ্ছে 100 ওয়াট। তাহলে 220 ভোল্টের মধ্যে যুক্ত করলে 1 সেকেন্ডে 100 ওয়াট কাজ করছে। এই হচ্ছে বাতিটার গায়ে লেখার অর্থ। এটা আমরা যে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করি সেই বাল্বগুলো কিন্তু আমাদের বাড়ির যে সাধারণত গৃহস্থের বাড়িতে যে সাপ্লাই থাকে সেই সাপ্লাই ইলেকট্রিসিটির যে ভোল্টেজ সেটা কিন্তু 220 ভোল্ট রাখা হয়। ঠিক আছে, তো আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করি সেগুলো সাধারণত 220 ভোল্টের মধ্যেই রাখা হয়, আর সেগুলো আমাদের বাড়িতেই সাপ্লাই করা হয় সাবমার্শাল বা বড় বড় যন্ত্র বাদ দিয়ে। ঠিক আছে, এটাও 220 ভোল্টেই চালানো হয়। তো যা হোক, আশা করি বুঝতে পেরেছ বিষয়টা। দেখো, নেক্সট আলোচনা করব সিএফএল, এলইডি এবং ভাস্বর ল্যাম্প, নর্মাল যে বাতি, এদের মধ্যে কোনটি বেশি সাশ্রয়ী, তড়িৎ সাশ্রয়ী, শক্তির কোনটা কম কনজিউম করে, অর্থাৎ কোনটা জ্বালালে আমাদের বেশি সাশ্রয় হয়, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো, সিএফএল তোমরা পাশের ছবিতেও দেখতে পাবে। সিএফএল এটার পূর্ণ রূপ হচ্ছে কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প, এটাকে বলা হয় সিএফএল। আর এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এলইডি, লাইট এমিটিং ডায়োড। তো ভাস্বর ল্যাম্পের ব্যয়িত তড়িৎ শক্তির প্রায় 98% তড়িৎ শক্তিতে সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, বাকি 2% আলোক শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এই যে আমরা যে আগের দিনে যে বাতিগুলো ব্যবহার করতাম বা 10-15 টাকা দামের যে বাতিগুলো, নর্মাল বাতিগুলো, সেই ভাস্বর ল্যাম্পের কথা বলা হচ্ছে। 100 ভাগ তড়িৎ শক্তির মধ্যে 98 ভাগ তড়িৎ শক্তি কোথায় যায়? তাপ উৎপন্ন হতে কাজে লেগে যায়। কিন্তু আমরা বাতি জ্বালাই কিসের জন্য? আলোর জন্য। সে আলো দেয় মাত্র 2% থেকে, অর্থাৎ 100 ভাগ তড়িৎ নিয়ে সে মাত্র 2%কে আলো তৈরি করতে পারছে, বাকি 98% তাপ তৈরি হয়, যেটা ওয়েস্টেজ হিসাবে কাজে লাগে, ওয়েস্টেজ হয়ে যায়। তাহলে এই ভাস্বর ল্যাম্প ব্যবহার করলে আমাদের ন্যাচারালি ক্ষতি, আমরা সেই রকম কর্মদক্ষতা ন্যাচারালি পাচ্ছি না। কিন্তু সিএফএল এটা আরেকটু উন্নত, 7% থেকে 9% আলো উৎপন্ন করতে পারছে, বাকিটা অ্যাজ ইউজুয়াল তোমার তাপ শক্তি উৎপন্ন করছে। আর এটার এলইডির ব্যয়িত তড়িৎ শক্তির প্রায় 4 থেকে 18% আলো উৎপন্ন করতে পারছে। কম তড়িৎ শক্তি ব্যয় করে সিএফএল এবং এলইডি থেকে আমরা বেশি আলো পাচ্ছি। এবার এদের যে লংজিভিটি, লাইফ, সেটা কিন্তু ভাস্বর ল্যাম্পের যত, তার থেকে অনেক অনেক বেশি টেকসই কিন্তু তোমার সিএফএল। আবার সিএফএল এর থেকে কিন্তু এলইডি আরও অনেক বেশি টেকসই। ঠিক আছে, তাহলে সাশ্রয়ী তো বটেই, তার সাথে সাথে সিএফএল এবং এলইডি, সিএফএল এর থেকে এলইডি আরও বেশি টেকসই এবং সাশ্রয়ী বেশি। এই কারণে আমরা দেখবা আজকালকার যুগে সবই প্রায় সিএফএল ব্যবহারের পরিবর্তে আমরা এলইডি ব্যবহার করছি এখন, তাই না? দেখবে আমাদের বাতি সবই এলইডি, একটু দাম বেশি
কিন্তু এগুলো টেকসই বেশি এবং খুব কম পরিমাণ তড়িৎ ব্যয় করে কিন্তু অনেক বেশি আলো দেয়। ঠিক আছে, এই হচ্ছে সিএফএল, এলইডি এবং ভাস্বর ল্যাম্পের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করা হলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করব, আমরা দেখেছি কিছু কিছু বৈদ্যুতিক যন্ত্রের গায়ে কয়েকটি স্টার আঁকা থাকে, এগুলো কি নির্দেশ করে? ঠিক আছে, তাহলে কয়েকটি বৈদ্যুতিক যন্ত্রের গায়ে আমরা স্টার দেখি, সেই স্টারগুলো আদতে কিসের নির্দেশ করে? তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ স্টারগুলো, সেটা কিসের নির্দেশ করছে? তো এই স্টারগুলো নির্দেশ করে হচ্ছে কোনো মডেলের একই যন্ত্রের দ্বারা ব্যয়িত বৈদ্যুতিক শক্তির পরিমাপ বিভিন্ন হয়। বৈদ্যুতিক শক্তি ব্যয়ের এই বিভিন্নতা বোঝানোর জন্য যন্ত্রগুলিতে গায়ে কয়েকটি স্টার আঁকা থাকে। ঠিক আছে, স্টারগুলি দিয়ে আমরা বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হিসাব বোঝানো হয়। স্টারের সংখ্যা যত বেশি হবে সেই বৈদ্যুতিক যন্ত্রটা তত বেশি সাশ্রয়ী হবে। সেই মডেলের যন্ত্র অন্যান্য যন্ত্রর চাইতে ওই যন্ত্রটা স্টারের সংখ্যা বেশি যত, সেই যন্ত্রটা তত বেশি সাশ্রয়ী, এটাকে বোঝানোর জন্যই স্টার আঁকা থাকে। ঠিক আছে, আধুনিক যন্ত্রপাতিতে এগুলো স্টার দেখতে পাবে, টিভির গায়ে বা রেফ্রিজারেটর অথবা তোমার গ্রিজার যদি তোমরা প্রথমে কেনো তাহলে প্যাকেটের গায়ে বা বৈদ্যুতিক যন্ত্রের গায়ে দেখবে প্রথমে এই স্টারগুলো দেখতে পাবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে এসো, এই চ্যাপ্টার থেকে আমরা কিছু অঙ্ক করব। এই অঙ্কগুলো মাধ্যমিকেও সেট হয়, তো আমরা কয়েকটা অঙ্ক করার চেষ্টা করি। চলো দেখো অঙ্কগুলো কীরকম হচ্ছে। ঠিক আছে, এসো স্টার্ট করি। আমাদের প্রথম অঙ্ক, 220 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট লাইনে সংযুক্ত একটি 220 ভি 60 ডাব্লিউ বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? ওই বাতির ফিলামেন্টের রোধ কত? অর্থাৎ বাতির আমাদের ভোল্টেজ রেটিং এবং ক্ষমতার রেটিং দেওয়া আছে। ভোল্টেজ রেটিংটা হচ্ছে 220 ভোল্ট এবং ক্ষমতার রেটিং হচ্ছে 60 ডাব্লিউ অর্থাৎ 60 ওয়াট। এবার 220 ভোল্টের মধ্যেই যুক্ত করা আছে, তাহলে এক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা কত অর্থাৎ আয়ের মান বের করতে হবে এবং তার সাথে সাথে ফিলামেন্টের রোধ কত অর্থাৎ আর এর মান বের করতে হবে। অর্থাৎ আয়ের মান ক্যালকুলেট করব এবং আর এর মান ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করি। তাহলে আমরা জানি ক্ষমতা P = V²/R, এই সূত্রটা আমরা আলোচনা করেছি। এখান থেকে আর পেতে গেলে R = দেখো V²/P। এখানে ভি এর মান আমাদের দেওয়া আছে কত? 220। তাহলে V² মানে 220, তার স্কোয়ার মানে 220 × 220, V² বসালাম। P মানে হচ্ছে ওয়াট, কত ওয়াট? 60 ওয়াটের বাতি। ঠিক আছে, তাহলে V², ভি এর মান বসালাম এবং পি এর মান বসালাম, তাহলে রোধ ক্যালকুলেট করতে পারবো। তাহলে রোধ কত হবে? রোধ হবে, কাটাকাটি যদি করা যায় সেক্ষেত্রে আমাদের আসবে, এটাই ক্যালকুলেট করলে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 11, টোটালি যদি আমাদের ক্যালকুলেট হয় তাহলে হবে 806.67 ওহম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 806.67 ওহম। এটাই হচ্ছে বাতির রোধ। ঠিক আছে, এবার প্রবাহ মাত্রা যদি আমাদের ক্যালকুলেট করতে বলে, তাহলে প্রবাহ মাত্রা ক্যালকুলেট করার জন্য আমাদের একটা সূত্র জানি, সেটা হচ্ছে P = V × I। ঠিক আছে, এখান থেকে I এর মান যদি ক্যালকুলেট করি, I মানে P/V, I পেতে গেলে P/V এই সূত্র থেকে আসলো, P = V × I, প্রবাহ মাত্রা ইন্টু ভোল্টেজ।
আই প্রবাহ মাত্রা ইকুয়াল টু ক্ষমতা বাই ভোল্টেজ। তাহলে পি এর মান আমরা জানি 60, আর ভি এর মান কত? ভি এর মান দেওয়া আছে হচ্ছে 220 ভোল্ট। কাটাকাটি যদি করা যায় সেক্ষেত্রে হবে 3/11, ঠিক আছে, 3/11। এবার এইটাকে তোমরা দশমিক ভগ্নাংশে পরিণত করবে, যা অ্যান্সার হবে তত অ্যাম্পেয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 220 ভোল্ট 100 ওয়াট এর বাল্বকে 110 ভোল্ট লাইনে যুক্ত করলে এবং 1 ঘন্টা সময় যদি চালানো হয় তাহলে কত তড়িৎ শক্তি ব্যয় হবে সেটা হিসাব করতে হবে। তাহলে দেখো, বাতিটির ভোল্টেজ রেটিং হচ্ছে 220 ভোল্ট আর ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। এক্ষেত্রে 220 ভোল্টের বাতিকে 110 ভোল্টে চালনা করা হয়েছে। তাহলে 1 ঘন্টা চালালে তড়িৎ শক্তি কতটা ব্যয়িত হবে সেটাই আমাদের হিসাব করে দেখাতে হবে, ঠিক আছে। চলো তাহলে হিসাব আমরা করি। তাহলে এক্ষেত্রে দেখো, বাতি হচ্ছে 220 ভোল্ট 100 ওয়াট। এই বাতিকে রোধ আর ইকুয়াল টু v²/p। এই ফর্মুলা আমরা ইউজ করছি, v²/p, আর ইকুয়াল টু v²/p। তাহলে দেখো, এক্ষেত্রে v² যেহেতু বাতির ভোল্টেজ হচ্ছে তোমার 220 ভোল্ট অরিজিনাল ভোল্টেজ, তাহলে 220 ভোল্ট বাই পি মানে ক্ষমতা হচ্ছে 100। দুটো শূন্য কাটলো, 22 আর 22কে গুণ করলে পাওয়া যাবে 484 ওহম। তাহলে বাতির রোধ হচ্ছে 484 ওহম। এই বাতির ভোল্টেজ দেওয়া হচ্ছে ভি ইকুয়াল টু কত দেওয়া হচ্ছে 110 ভোল্টেজ এই লাইনে যুক্ত করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই লাইনে কি করা হচ্ছে, বাতিকে যুক্ত করা হচ্ছে। এক্ষেত্রে সময় কত, টি হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড 1 ঘন্টা মানে। তাহলে তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি অর্থাৎ 110 ভোল্টের মধ্যে বাতিটাকে যদি 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ড যদি চালানো হয় তাহলে কতটা তড়িৎ ক্ষয় হবে। তো তড়িৎ ক্ষয় হবে তার পরিমাপ হচ্ছে পি ইন্টু টি। তাহলে পি এর একক হচ্ছে পি এর মান হচ্ছে v²/r ইন্টু টি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ভি এর মান কিন্তু 110, তাহলে 110 ইন্টু 110, ঠিক আছে, 110 ইন্টু 110 বাই, সরি ক্যালকুলেশনটা এদিকে করি, v² মানে হচ্ছে 110 ইন্টু 110, আর এর মান হচ্ছে আমরা পেলাম 484, টি এর মান হচ্ছে 3600 সেকেন্ড, ঠিক আছে। এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে 9 ইন্টু 10⁴ জুল পাবে, ঠিক আছে। তাহলে কত, 9000 জুল, ঠিক আছে, 90000 জুল। তাহলে 1 ঘন্টা যদি আমরা চালাই তাহলে 90000 জুল বা 9 ইন্টু 10⁴ জুল তড়িৎ শক্তি ব্যয় হবে, ঠিক আছে। স্টুডেন্ট তাহলে আজকে আমরা এই কয়েকটা প্রশ্নই আলোচনা করলাম। আশা করি এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। তো এই প্রশ্নগুলো যেগুলো আলোচনা হলো সবগুলোই ইম্পর্টেন্ট। তোমরা একটা কাজ করবে, বিশেষত তোমরা এই পুরো চ্যাপ্টারটা অর্থাৎ পুরো ক্লাসটা করার পর তোমরা বইটা একবার দেখবে, ভালো করে বইটা পড়বে, বিষয়টা বুঝবে, তারপর এটা আবার দেখবে। বেশ 2-3 বার দেখলে দেখবে বিষয়টাকে আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে।
তো আজকের মতো এই পর্যন্তই থাক, আমাদের দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই থাকলো, ঠিক আছে, গুড নাইট।